সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বৃত্ত। এর আগে আমি চতুর্ভুজ এবং ত্রিভুজ নিয়ে আলোচনা করেছি। আজকের আমি বৃত্ত নিয়ে আলোচনা করব। যে প্রথমে আমরা বৃত্তের সংজ্ঞাটা জেনে নিই। আসলে বৃত্ত কি? বৃত্ত হলো নির্দিষ্ট একটা বিন্দু থেকে সমদূরে তার চতুর্দিকে যে আবদ্ধ বক্ররেখা, সেটা হলো বৃত্ত। যে একই সমতলে অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু থেকে, এই হলো একটা নির্দিষ্ট বিন্দু। একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দু, এই সমদূরবর্তী সকল বিন্দু, এই যে এগুলোর একটা সংযোগ সকল বিন্দু দ্বারা গঠিত সুষম আবদ্ধ বক্রাকার চিত্রকে সুষম আবদ্ধ এই যে বক্রাকার চিত্র, এটা হলো আমাদের বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট এটা হলো আমাদের একটা বৃত্ত। তাহলে বৃত্ত কাকে বলে সেটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আমি একটা সংজ্ঞা এখানে লিখে রেখেছি যে এটা হলো আমাদের কেন্দ্র। এই যে কালোটা এটা কেন্দ্র, এটা হলো ও দিলাম। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এই কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে চতুর্দিকে যে বক্ররেখা অঙ্কন করা হয় সেটা হলো বৃত্ত। আর এই কেন্দ্র থেকে বৃত্তের এক পরিধি পর্যন্ত, যেটা যেমন ও এ, এই ও এ হলো আমাদের, এই ওয়েটা হলো আমাদের ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। তাহলে ওয়ে হলো আমাদের ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র থেকে বৃত্তের এক পরিধি পর্যন্ত যে রেখা সেটা হলো ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে স্মল লেটারের আর দ্বারা প্রকাশ করা হয়। আর বৃত্তের সংজ্ঞাটা তো আমি লিখে রেখেছি যে একই সমতলে অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দু দ্বারা গঠিত সুষম আবদ্ধ বৃত্তাকার চিত্রকে বৃত্ত বলে। তাই এটা হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এবং ওয়ে হলো এটা একটা ব্যাসার্ধ। যে আমাদের কেন্দ্র হলো ও এবং ও হলো ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা ও এ থেকে আপনি যে কোনো জায়গায়, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, যে কোনো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো জায়গায় যাবেন, সেটাই হলো ব্যাসার্ধ। যেমন ও এ নিলাম আমি যদি পরবর্তীতে আর একটা নিই, পাশে ওই নিই, সেটাও হবে। তাহলে এই ব্যাসার্ধকে আর দ্বারা, স্মল লেটারে আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা বুঝতে পারলাম যে ব্যাসার্ধ হলো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখা, আর সেটা ব্যাসার্ধ। আর এই ব্যাসার্ধর দ্বিগুণটা হলো আমাদের ব্যাস। তাহলে আমরা এবার ব্যাস সম্পর্কে জানি। আমরা যদি ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, যে ব্যাসার্ধ যদি আমাদের আর হয় তাহলে ব্যাস হবে তার দ্বিগুণ, অর্থাৎ আর গুণন 2। এবং ব্যাসকে ক্যাপিটাল লেটার আর দ্বারা আমরা প্রকাশ করি, আর ব্যাসার্ধকে আমরা স্মল লেটার আর দ্বারা প্রকাশ করব। যেমন এই ব্যাস, আমরা যদি এই বৃত্তের এই পরিধি থেকে আরেকটা, এটা যদি নাম দিই আমি, যদি এটা যদি আমি নাম দিই বি, যেমন পাশে আমি এ দিয়েছি, এটা যদি বি দিই, তাহলে এই এবি যে রেখাটা বৃত্তের এক পরিধি থেকে অপর পরিধি পর্যন্ত কেন্দ্র ভেদ করে যদি যায়, সেটা হলো আমাদের ব্যাস। তাহলে বৃত্তের এক পরিধি থেকে আর এক পরিধি পর্যন্ত কেন্দ্র ভেদ করে গেলে সেটা হলো আমাদের ব্যাস, আর কেন্দ্র ছাড়া গেলে সেটা হলো জ্যা। কিন্তু আবার ব্যাস কিন্তু আবার বৃহত্তম জ্যাও, বৃত্তের ব্যাস কিন্তু আবার বৃহত্তম জ্যাও। তাহলে আমরা ব্যাস সম্পর্কে কি ধারণা পেলাম, যে বৃত্তের এক পরিধি থেকে অপর পরিধি পর্যন্ত এক পরিধি থেকে অপর পরিধি পর্যন্ত কেন্দ্র ভেদ করে যে রেখাটা যায় সেটা হলো ব্যাস। আর ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, আর ব্যাসকে আমরা ক্যাপিটাল লেটারের আর দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমরা ব্যাস সম্পর্কে ধারণা পেলাম এবং ব্যাসার্ধ সম্পর্কে ধারণা পেলাম। এরবার আমি জ্যা সম্পর্কে ধারণা নিই। যেমন এই যে রেখাটা, এটা কেন্দ্র ভেদ করে যায় না বৃত্তের এক পরিধি থেকে অপর পরিধি পর্যন্ত, এটা সি, আর এটা যদি ডি দেই, ডি, সি এবং ডি, তাহলে সিডি হলো আমাদের জ্যা। তা জ্যায়ের সংজ্ঞা কি? জ্যায়ের সংজ্ঞা হলো বৃত্তের এক পরিধি থেকে অপর পরিধি পর্যন্ত কেন্দ্র ভেদ না করে গেলে সেটা হলো জ্যা। আর যদি বলে ব্যাস কি? ব্যাস হলো যে বৃহত্তম জ্যা, ব্যাস হলো বৃহত্তম জ্যা, এটা ম্যাক্সিমাম সব পরীক্ষা আসে। তাহলে সিডিটা হলো আমাদের জ্যা। এটা বৃত্তের এক পরিধি থেকে অপর পরিধি পর্যন্ত গিয়েছে কিন্তু কেন্দ্রে ভেদ করে যায়নি। আর এই আমাদের এবি হলো আমাদের ব্যাস, সেটা আমরা আগেই লিখেছিলাম, আগে বলেছি, লেখা হয় না, এখন লিখে নিলাম যে এবি হলো আমাদের ব্যাস, আর সিডি হলো আমাদের জ্যা। এতটুকু সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা হয়েছে যে আমরা ব্যাস সম্পর্কে জানতে পেরেছি, ব্যাসার্ধ, এবং এই জ্যা, সিডি, জ্যা সম্পর্কে আমাদের একটা ধারণা হলো যে ব্যাস কাকে বলে, ব্যাসার্ধ কাকে বলে, জ্যা কাকে বলে, এগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো। এবং দেখলাম যে আমাদের জ্যা কোনটা, ব্যাস কোনটা, ব্যাসার্ধ কোনটা। তাহলে আমার এবি যদি হয় ব্যাস, তাহলে এবিরে যদি 2 দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। যেমন আমরা যদি লিখি ব্যাস, ব্যাস যদি হলো বৃত্তের বৃহত্তম জ্যা, ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা, যে আমাদের ব্যাসটা বৃহত্তম জ্যা, সেটা আমরা আগে বললাম। এবার লিখে নিলাম যে ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা,
যেহেতু বৃত্তের এক পরিধি থেকে অপর পরিধি পর্যন্ত যেটা যায় সেটা হলো আমাদের জ্যা, কেন্দ্র দিয়ে যদি যায় সেই জ্যাটা হয় আমাদের ব্যাস, এবং ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা, এবং ব্যাসটা হলো বৃত্তের বৃহত্তম জ্যা। এইবার আমি এই যেটা এখানে দেখেন যে কোনো জায়গা থেকে আমি যা আঁকতে পারি, এখান থেকে আঁকতে পারি। এবার যা এই যেটার সাথে মিলছে যে কোনো জায়গা থেকে বৃত্তের এক পরিধি থেকে অপর পরিধি পর্যন্ত সেটা হলো আমি যা আমরা আঁকতে পারি। তাহলে আমরা ব্যাস, ব্যাসার্ধ এবং জ্যা এটা সম্পর্কে জানতে পারলাম। আর পরিধি তো বুঝতে পারলাম, পরিধি হলো যে বৃত্তে বক্রাকার যে রেখাটা এটা হলো পরিধি, যেটাকে বৃত্তকে যেটা নিয়ে বৃত্ত, অর্থাৎ কেন্দ্রকে সমান দূরবর্তী যে বক্ররেখা সেটাই হলো বৃত্তের পরিধি। এই পরিধিটা সম্পর্কে আমরা জানবো কীভাবে, যে পরিধি হলো যে বৃত্তের কেন্দ্রকে ধরে চতুর্দিকে যে বক্রাকার রেখা সেটাই হলো বৃত্তের পরিধি। আমরা ব্যাস সম্পর্কে জানলাম, ব্যাসার্ধ সম্পর্কে জানলাম, এবং আমরা জ্যা সম্পর্কে জানলাম। এরপরে এই বৃত্তের বাকি বিষয়গুলো আমরা জানবো। যেমন আমরা এই ব্যাস বা ব্যাসার্ধ এটা কিন্তু বৃত্তের যে কোনো, আমি সোজা এঁকেছি, এটা যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আঁকা যায়। যে কেন্দ্র থেকে যদি আমার পরিধি পর্যন্ত যায় সেটা হলো আমাদের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এক পরিধি পর্যন্ত সেটা হলো আমাদের ব্যাসার্ধ। আর এক পরিধি থেকে কেন্দ্র ভেদ করে অপর পরিধি পর্যন্ত গেলে সেটা হলো ব্যাস। তাহলে আমরা ব্যাস সম্পর্কে বুঝতে পারলাম, আমরা ব্যাসার্ধ সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা ব্যাস ব্যাসার্ধর পরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ব্যাস ব্যাসার্ধর পরে এবার আমরা যদি দেখি যে ব্যাস যে ওয়ে যে আমার ব্যাসার্ধ, এটা হলো যে এবি ডিভাইডেড 2, অর্থাৎ এবি হলো আমাদের ব্যাস, এই ব্যাসের অর্ধেক হলো আমাদের ব্যাসার্ধ, এটা হলো স্মল লেটারের আর। ওয়ে হলো আমাদের ব্যাসার্ধ আর এবি হলো আমাদের ব্যাস। তা ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, তাই এবিকে 2 দিয়ে ভাগ করলেই আমরা ব্যাসার্ধ পেয়ে যাই। তাহলে ওয়ে হলো আমাদের ব্যাসার্ধ। ওয়ের সমান যদি আমি 3 মিটার ধরি তাহলে এবি হবে 3 গুণ 2 সমান 6 মিটার। কারণ যদি 3 ধরি, ওয়ে যদি 3 ধরি তাই এবি হবে 3 মিটার, তাহলে মিটার সেন্টিমিটার সেন্টিমিটার অর্থাৎ তার দ্বিগুণ। আবার যদি আমার ব্যাস যদি হয় 6 মিটার বা 6 সেন্টিমিটার তাহলে আমাদের ব্যাসার্ধ হবে অর্ধেক অর্থাৎ 3 সেন্টিমিটার। আর পরিধিটা সম্পর্কে আমরা আগেই ধারণা পেলাম যে পরিধি কি, পরিধি হলো বৃত্তের যে বক্রাকার যেটা সেটাই হলো বৃত্তের পরিধি। এটা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি আগেই যে বৃত্তের পরিধি কি, বৃত্তের চতুর্দিকে যে বক্রাকার যে সমান দূরত্ব বজায় রেখে, কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে যে বক্রাকার রেখা এটা হলো বৃত্তের পরিধি। এই পরিধি বের করার সূত্র আছে বৃত্তের এই পরিধির আমরা যদি একটু সংজ্ঞাটা লিখি সেটা আপনারা বুঝতে পারবেন। যে বাক্য অংশটি হলো আমাদের পরিধি। এগুলো কিন্তু বৃত্তের খুঁটিনাটি যেসব বিষয়গুলো আমাদের জানা দরকার, যে বৃত্তের সীমান্ত বরাবর বক্রাকার, যে বৃত্তের সীমান্ত বরাবর বক্রাকার দৈর্ঘ্য। তাহলে আমরা বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ এবং জ্যা সম্পর্কে জানলাম। এরপরে বৃত্তের অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানব, এবং এগুলোর ক্ষেত্রফল বা পরিধি কীভাবে নির্ণয় করে সেগুলো সম্পর্কে আমরা জানব। এরপর আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বৃত্তচাপ। যে বৃত্তচাপটা কি, এরপর আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বৃত্তচাপ। আমি বৃত্তচাপ নিয়ে আলোচনা করব যে আসলে বৃত্তচাপটা কি। যে বৃত্তচাপ বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে এটা হলো বৃত্তচাপ। মনে করেন এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু, এই বিন্দু থেকে এই পরিধির যে অংশ এই অংশটাকে বলি বৃত্তচাপ। এই পরিধির যে অংশটুকু, মনে করেন এই অংশটুকু একটি বিন্দু এবং এই একটি বিন্দু, এই যে পরিধির যে অংশটা সেটা হলো আমাদের বৃত্তচাপ। তাহলে আমরা এটাকে যদি আমি অন্য একটা নাম দিই, যেমন সিডি, তারপরে ABCD দিছি, আমি যদি এটাকে ই দেই এবং এটাকে যদি এফ দেই তাহলে এটুকু হলো যে EF, এটা হলো আমাদের বৃত্তচাপ। যেমন EF এটা হলো আমাদের বৃত্তচাপ। বৃত্তচাপ কি, বৃত্তচাপ হলো বৃত্তের পরিধির বৃত্তচাপ হলো বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলে। যে কোনো দুটি বিন্দুর মধ্যে যে পরিধির অংশটা সেটাকে চাপ বলে। আমরা যদি এরকম দেই এখন, যে এই এবং এরকম যদি দেই তাহলে যে কোনো দুটি অংশকে, এই যে পরিধির অংশ এটুকু হলো চাপ। যেমন EF এটুকু হলো আমাদের চাপ। এবারে অর্ধবৃত্তচাপটা কি, অর্ধবৃত্তচাপটা হলো যেমন এইটুকু আমাদের একটা অর্ধবৃত্তচাপ। এই বৃত্তটাকে অর্ধেক করছে না এবি রেখা, এইটুকু হলো আমাদের একটা
অর্ধবৃত্তচাপ। সেটুকু আমরা বুঝতে পারলাম যে বৃত্তচাপ এবং অর্ধবৃত্তচাপ। বৃত্তাংশ বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত অংশকে বৃত্তাংশ বলে। বৃত্তাংশ কি? বৃত্তের একটি চাপ, বৃত্তের একটি চাপ, একটি জ্যা ও একটি চাপ দ্বারা, একটি জ্যা এবং একটি চাপ দ্বারা গঠিত অংশকে, একটি জ্যা এবং একটি চাপ দ্বারা গঠিত অংশকে বৃত্তাংশ বলে। বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত অংশকে বৃত্তাংশ বলে। যেমন এইটা যদি বলেন, এটা একটা বৃত্তাংশ। বৃত্তের এই একটা জ্যা, যেমন CDEF, এটা মনে করেন G, এটা মনে করেন H, এটা একটা চাপ, এইটা এই হলো একটা বৃত্তের চাপ, এবং এইটুকু জ্যা আছে একটা, এইটুকু হলো বৃত্তের একটা অংশ। তাহলে একটা জ্যা এবং একটা চাপ, এটা নিয়ে বৃত্তের একটা অংশ। আর বৃত্তকলা কি? তাহলে আমরা বৃত্তের অংশটা বুঝতে পারলাম যে বৃত্তাংশ হলো এইটুকু হলো আমাদের বৃত্ত অংশ। এটা হলো আমাদের বৃত্ত অংশ হলো GH, এটা হলো আমাদের একটা বৃত্ত অংশ। এবং বৃত্ত চাপ বুঝলাম এবং বৃত্ত অংশ বুঝলাম। এরপর আমি বুঝবো বৃত্তকলা। যে বৃত্তকলা কি? বৃত্তকলা হলো বৃত্তের দুইটি ব্যাসার্ধ, বৃত্তের দুইটি ব্যাসার্ধ, মনে করেন OE একটা ব্যাসার্ধ, এখানে OE এ একটা ব্যাসার্ধ এবং OF এ একটা ব্যাসার্ধ। এই দুইটি ব্যাসার্ধ, বৃত্তের দুইটি ব্যাসার্ধ, এখানে OE একটা ব্যাসার্ধ এবং OF একটা ব্যাসার্ধ। বৃত্তের দুইটি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা গঠিত অংশকে, এই দুইটি ব্যাসার্ধ OE এবং OF, এই দুইটি ব্যাসার্ধ এবং একটি চাপ EF, এই EF হলো চাপ, এবং এই যে EF এই চাপ দ্বারা গঠিত অংশকে, এই যে গঠিত যে অংশটুকু, গঠিত এই অংশটুকু যেটা আমি কালার করে দেই, এই আমাদের কালার করা অংশটুকু, গঠিত এই অংশটুকু যেটুকু আমি কালার করছি, সাদা অংশ যেটুকু করেছি সেটুকু কিন্তু এখান থেকে ভিতরে যেটুকু সাদা রয়েছে আর কি, এই অংশটুকু হলো আমাদের, এই জায়গাটুকু হলো আমাদের বৃত্তকলা। যে আমাদের দুইটি ব্যাসার্ধ OE একটা ব্যাসার্ধ এবং OF একটা ব্যাসার্ধ, এই দুইটি ব্যাসার্ধ এবং একটি চাপ, এই একটা অংশ, এই হলো চাপ, এই EF একটা চাপ, দুইটি ব্যাসার্ধ এবং একটি চাপ নিয়ে গঠিত যে অংশটুকু সেটা হলো বৃত্তকলা। তাহলে বৃত্তকলা কি? বৃত্তের দুইটি ব্যাসার্ধ এবং একটি চাপ, OE একটা ব্যাসার্ধ এবং OF একটা ব্যাসার্ধ, দুইটি ব্যাসার্ধ এবং একটি চাপ EF একটা চাপ, এই চাপ নিয়ে যে অংশটুকু, এই অংশটুকু হলো আমাদের বৃত্তকলা। তাহলে আমরা বৃত্তকলা বুঝতে পারলাম। আমরা বৃত্তচাপ, বৃত্তকলা, বৃত্তাংশ এগুলো বুঝতে পারলাম, আমরা পরিধি বুঝতে পারলাম, তারপরে আমরা ব্যাস বুঝতে পারলাম, ব্যাসার্ধ বুঝতে পারলাম এবং জ্যা বুঝতে পারলাম। এবার আমরা আসব যে বৃত্তের যে সূত্রগুলো আছে, যেগুলো আমাদের পরীক্ষার সময় ম্যাক্সিমাম সময় আসে, সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। যেমন বৃত্তের ব্যাসার্ধ আর, বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে, যে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, স্মল লেটার আর, যেমন বৃত্তের ব্যাসার্ধ এটা আর, স্মল লেটার আর হলে বা আর একক হলে ক্ষেত্রফল, তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল হবে কত? এই বৃত্তটার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। যদি আমার বৃত্তের ব্যাসার্ধ আর, যেমন OA আর, OB আর, এই OE আর এবং OF আর, যে কোনো ব্যাসার্ধ আর, তাই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, পরিধির যে কোনো একটা বিন্দু পর্যন্ত যেই রেখা সেটা হলো আমাদের ব্যাসার্ধ। আর যদি এই কেন্দ্র ভেদ করে, যদি বৃত্তের এক পরিধি থেকে অপর পরিধি পর্যন্ত কেন্দ্র ভেদ করে যদি রেখা যায়, সেটা হলো আমাদের জ্যা। আর জ্যা এর অর্ধেক, সেটা হলো আমাদের
ব্যাস, ব্যাস হলো বৃহত্তম জ্যা, এবং এই ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, আর ব্যাস হলো ব্যাসের দ্বিগুণ। আমাদের ক্ষেত্রফল, আমরা যদি বৃত্তের ক্ষেত্রফল বের করি, বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হলো পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ার, আর তো আমি বুঝতে পারলাম যে ব্যাসার্ধ স্কোয়ার, আর পাই হলো আমাদের এই বৃত্তের পাইয়ের মান হলো 3.1416 হলো পাইয়ের মান, অর্থাৎ 22/7। অর্থাৎ বৃত্তের পাই বলতে কি বোঝায়? 22 অর্থাৎ বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত 22/7, যা পাই নামে পরিচিত। এই পাই হলো, আমি যদি এখানে লিখি পাই এভাবে, বা এভাবে আপনি যেভাবে লেখেন, পাই হলো, এটার নাম হলো পাই। এই পাই হলো বৃত্তের, পাই হলো আমাদের বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। পাই হলো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, পরিধি এবং ব্যাসের অনুপাত 22/7। পরিধি এবং ব্যাসের অনুপাত হলো আমাদের পাই, যা পাই দ্বারা প্রকাশ করা হয়। এটা 22/7, এটাকে 3.1416, আর এখন 3.1419 দেখি লেখে যে 3.1416, অর্থাৎ 22/7, এটা হলো পাইয়ের মান। এবং বৃত্তের ক্ষেত্রফল, তাহলে আমরা পাই বুঝতে পারলাম যে 3.1416 বা 22/7, এবং পাই হলো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। বৃত্তের যে পরিধি, এই যে বাঁকা অংশটুকু পরিধি, এবং এই যে ব্যাস, এই এবি যে ব্যাস, পরিধি এবং ব্যাসের অনুপাতটা হলো আমাদের পাই, এবং এটা 22/7 বা 22/7। আমরা জানি অনুপাতের আমাদের এই যে পূর্ব রাশি এটা উপরে বসে, এবং উত্তর রাশি আমাদের পররাশি যে পরে যেটা থাকে সেটা আমাদের নিচে বসে, যে পূর্বেরটা বসে উপরে এবং পরেরটা বসে নিচে। এটা হলো আমাদের 22/7, এটার মান হলো 3.1416 বা 19 লেখা এখন নতুন বইগুলোতে। তাহলে 3.1416 হলো পাইয়ের মান। এই মান দিয়ে যদি আমরা এই সূত্রটা করি, যেমন আমরা যদি অঙ্কে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, যদি ব্যাস দেওয়া থাকে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যাব। ব্যাসার্ধটা যদি হয় আর, মনে করেন ব্যাসার্ধ দেওয়া আছে 12, তাহলে আমার স্মল লেটার আর মানে ব্যাস হবে কত? 12/2 = 6। তাহলে 6 দিয়ে তারপর 3.1416 বা 22/7 গুণ করলেই আমরা এখানে বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমরা দেখলাম যে বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্রটা হলো পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হলো পাই আর স্কোয়ার। আর বৃত্তের পরিধি, এই বাঁকা অংশটুকু, এই পরিধিটা যদি আমি বের করি, এবং পরিধির সূত্র, বৃত্তের পরিধির সূত্র হলো 2πr। 2πr হলো যে বৃত্তের পরিধি, অর্থাৎ 2 হলো সূত্রের, পাই হলো 3.1416 বা 22/7, আর আর এর মান আমাদের যেটা দেয়া থাকবে, আমার ব্যাসার্ধ যেটা দেয়া থাকবে, বা ব্যাসার্ধটা আমি যেভাবে বের করব, সেই ব্যাসার্ধের মানটা এখানে লিখে গুণ করলে আমরা এই পরিধি পেয়ে যাব, পরিধি পেয়ে যাব। তাহলে আমরা পেলাম বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হলো পাই আর স্কোয়ার। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ম্যাক্সিমাম পরীক্ষা আসে। এবং বৃত্তের পরিধি বের করার সূত্র হলো 2πr। এবার আমি দেখব, আর বৃত্তের ব্যাস তো আমরা জানি যে ব্যাস হলো 2r, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ। আর ব্যাসার্ধ হলো ব্যাস/2। যদি ব্যাস দেওয়া থাকে, ব্যাসের 2 দিয়ে ভাগ করলেই আমি ব্যাসার্ধ পেয়ে যাব। এইবার আমি এই দিকটা একটু মুছে নিই, এই দিকটা মুছে নিলেই তাহলে আমি বুঝতে সুবিধা হবে। আমি এই জায়গায় লিখি, আমি এটুকু মুছে নিই, এইটুকু থাক। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, বৃত্তের পরিধি 2πr। এইবার আমি যাব যে বৃত্তকলার ক্ষেত্রফল কি। বৃত্তকলার ক্ষেত্রফল কি?
এবং বৃত্ত চাপের দৈর্ঘ্য, এই বৃত্তের যে চাপ, এই চাপটা দৈর্ঘ্য বের করব এবং এই বৃত্ত কলার ক্ষেত্রফল, আমি এই অংশটি নিয়ে আলোচনা করব। ও ই এফ এই অংশটি নিয়ে আলোচনা করব। আমি ও ই এবং এফ এই অংশটুকু নিয়ে আলোচনা করব। এইটা হলো আমাদের বৃত্ত কলা। এটা কি? বৃত্ত কলা। বৃত্ত কলা এই অংশটি নিয়ে আমি আলোচনা করব যে ওই একটা ব্যাসার্ধ এবং ওএফ একটা ব্যাসার্ধ এবং ইএফ হলো আমাদের একটা বৃত্ত চাপ। এটা নিয়ে যে আবদ্ধ অংশটুকু, এটা হলো আমার বৃত্ত কলা। এই বৃত্ত কলার ক্ষেত্রফলটা বের করব এবং বৃত্ত চাপের ক্ষেত্রফলটা বের করব। তাহলে আমাদের এই বৃত্ত যে কলা, যে এই যে বৃত্ত কলা, এটুকুর ক্ষেত্রফল বের করার সূত্র হলো যে থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি, থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। যখন আমি বৃত্ত কলার ক্ষেত্রফল, বৃত্ত কলার ক্ষেত্রফলটা যখন বের করব, তাহলে আমি লিখবো 300 থিটা ডিভাইডেড বাই 360, কারণ টোটালটা আমার এখানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর থিটা বলতে আমার নির্দিষ্ট এখানে যে কোণটুকু থাকবে সেটা, যে থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু, বা গুণচিহ্ন দিতে পারেন, বা ইন্টু পাই আর স্কোয়ার। পাই তো 3.1416 অর্থাৎ 22 ডিভাইড বাই 7, আর মানে ব্যাসার্ধ যা দেওয়া থাকে তার বর্গ। এগুলো করার পরে যেটাকে পাবো সেইটাই হলো আমাদের বৃত্ত কলার ক্ষেত্রফল, অর্থাৎ আমার এটুকুর ক্ষেত্রফল। এই যে আমি সবুজ অংশ দিয়ে যে রেখেছি আবদ্ধ করে, এটুকুর ক্ষেত্রফলটা পাবো আমি এই সূত্র থেকে, বৃত্ত কলার ক্ষেত্রফল। তাহলে আমাদের ইএফটা, এই যে ইএফ, এই যে আমাদের বৃত্ত চাপ, ইএফ কি? বৃত্ত চাপ। এই বৃত্ত চাপটা নির্ণয় করা, বৃত্তের এই চাপের দৈর্ঘ্য, বৃত্ত চাপের দৈর্ঘ্যটা যদি আমাদের বের করতে বলে পরীক্ষায়, তাহলে এই দৈর্ঘ্যটা বের করার সূত্র হলো আমাদের থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু 2, এই যে ইন্টু দিতে পারেন এখানে 2 পাই আর, থিটা ডিভাইডেড বাই 360 গুণ 2 পাই আর, যেহেতু পরিধি দৈর্ঘ্য, পরিধি 2 পাই আর, এটা তো একটা অংশ, অর্থাৎ আমাদের 2 পাই আর এর একটা অংশ তো এইটুকু। কতটুকু অংশ সেটা মাপার সিস্টেমটা হলো আমাদের থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু 2 পাই আর। আর ক্ষেত্রফল বের করার সূত্র হলো যে এই ক্ষেত্রফলের সূত্র থিটা ডিভাইডেড বাই 360, ক্ষেত্রফলের সূত্র এটা থিটা ডিভাইডেড বাই 360, এটা আমাদের বৃত্তের পরিধির সূত্র। এই যে ক্ষেত্রফলের সূত্র দিয়ে ক্ষেত্রফল, আর পরিধির সূত্র দিয়ে এই পরিধি, এটাকে থিটা ডিভাইডেড বাই 360, তারপরে ক্ষেত্রফলের সূত্র, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল বের হইবে থিটা ডিভাইডেড বাই 360, পরিধির সূত্র, তাহলে আমাদের বৃত্তের চাপের দৈর্ঘ্যটা বের হবে। এইবার এরকম লিখতে পারি আমি এই সূত্রটা, যে থিটা ডিভাইডেড বাই 360, এই যে থিটা ডিভাইডেড 360, তো এই 2 তো উপরে, 2 পাই আর এটার উপরে, তাই উপরে যদি এটা থাকতো, তা 2 দিয়ে যদি আমি 360 ভাগ করতাম, তাহলে আমাদের 180 হইতো। 180 পাই আর আমরা এটা লিখতে পারতাম থিটা ডিভাইডেড বাই 180 পাই আর। তাহলেও আমাদের এই বৃত্তচাপ অর্থাৎ এই ইএফ, এটার আমি দৈর্ঘ্যটা বের করতে পারতাম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বৃত্তে নিয়ে আমি যে টুকিটাকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এবং ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। এরপরের ভিডিওতে আমি অঙ্কের ভিডিওটা, এবং অঙ্কে যখন ভিডিও করব তখন আমি কোণক, বেলন, সিলিন্ডার, তারপরে ঘনক এবং ঘনবস্তু, আয়তকার ঘনবস্তু নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই।